সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাইকে আমার এই নিবন্ধনের ইংরেজির যে কোর্সটি আছে বা নিবন্ধনের ইংরেজি ক্লাসে আজকে স্বাগত জানাচ্ছি। এবং আপনারা অনেকেই জানেন যে আপনি আমার এই প্রথম যে লেকচারটি আছে, এই লেকচারটির মাধ্যমে আপনাদেরকে একটা গোছানো একটা প্রিপারেশন, একটা আইডিয়া দিব। এবং পাশাপাশি আজকের এই লেকচারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটা লেকচার। সো এই লেকচারে আমরা একই সাথে 4টি টপিকস আলোচনা করব: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ঠিক আছে? এবং এই 4টি যে জায়গা আছে বা এই 4টি যে অর্নামেন্ট আছে, যদি আমরা এই 4টি অর্নামেন্টকে খুব ভালো করে জানতে পারি, ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন আসলে আমরা সলভ করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। তাহলে আমরা এখন আর কোনো কথা না বলি, যেহেতু লেকচারটি অনেক বড়, সেহেতু আমরা ক্লাসটি এখনই শুরু করতে চাচ্ছি। সবাই তাহলে চলে আসেন এবং আপনাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকে আমার কৃতজ্ঞতা জানবেন। তাহলে আমরা ক্লাসটি এখনই শুরু করতে চাই। আমরা আজকে পড়াবো আইডেন্টিফিকেশন অফ পার্সিপিভ স্পিচ 1 বা পার্সিপিভ স্পিচের পার্ট 1। টপিক হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে ফর দা ফার্স্ট টাইম আমরা নাউন নিয়ে একটু কথা বলতে চাই। দেখেন, নাউন, হোয়াট ইজ নাউন? এখন এই যে নাউনটা আছে, এই নাউনটা হলো প্রধানত দু প্রকার। এক হলো কাউন্টেবল, আমাদের নিবন্ধন পরীক্ষায় মূলত প্রশ্ন আসে এখান থেকে। তাহলে আশা করি আপনারা এতটুকু মোটামুটি লিখে ফেলেছেন। ঠিক আছে? তাহলে কথাগুলো একটু শোনার একটু ট্রাই করবেন। দেখেন, এই যে নাউনটা আছে, যদি আমি বলি হোয়াট ইজ নাউন, যদি আমি সবাইকে আস্ক করি যে হোয়াট ইজ নাউন, আপনারা সবাই বলবেন নাউন মানে কোনো কিছুর নাম। আমি শরীর তো গ্রাফগুলো একটু লিখে নেন। ওকে, দেখেন, নাউন মানে হলো কোনো কিছুর নাম। এক কথা আমরা জানি, কিন্তু ভাই নাউন দ্যাট মিনস অ্যাকর্ডিং টু পিস্টাস, তার মানে হলো নাউন দ্যাট মিনস হলো নেম, প্লেস, থিং। বাংলা ভাষার ব্যাকরণবিদদের মতে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে কি বলা হয়? নাউন বলে। তাহলে আসেন, তাহলে কথাটা আমি আবার বলি ভাই। নাউন মানে হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। এই যে নাউনটা আছে, এই নাউনটাকে ভাই প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? এই নাউনটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, এগুলো কারণ দেখার দরকার নেই। একটা হলো কাউন্টেবল নাউন, একটা হলো আনকাউন্টেবল নাউন। হোয়াট ইজ কাউন্টেবল? দেখেন, এই যে শব্দটা আছে কাউন্টেবল, এই শব্দটা দেখে মনে হচ্ছে গণনার যোগ্য। অর্থাৎ কাউন্টেবল আসলে ওই সকল নাউন, যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয়। যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় তাকে বলা হয় কাউন্টেবল নাউন, এবং যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। কথাটা আমি আবার বলছি ভাই, কি বলছি? যে সকল নাউন ভাই বাস্তব জীবনে গণনা করা হয় সেটা কাউন্টেবল, এবং যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় না তাকে বলা হয় আনকাউন্টেবল নাউন। কথাটা কি বুঝাতে পেরেছি ভাই? যদি আমি এতটুকু বুঝাতে পারি, আর লাগবে না। এটা হলো বেসিক আলোচনা। আপনি নিবন্ধনে মূলত নিচের এই 5টা জায়গা থেকে প্রশ্ন আসে। তো আমার কথাগুলি এখানে ভালো করে চিনতে হবে। এবং আমি এতক্ষণ যে কথা বলছি সেটা আবার বলি ভাই। নাউন মানে হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান বা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় তাকে বলা হয় নাউন। আর এই নাউনটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো কাউন্টেবল, দ্বিতীয় হলো আনকাউন্টেবল নাউন। যেটা আনকাউন্টেবল নাউন সেটা কখনো গণনা করা হয় না বাস্তব জীবনে, এটা কাউন্টেবল নাউন সেটা বাস্তব জীবনে গণনা করা হয়। এখন
এই যে কাউন্টেবল নাউনটা আছে এটা আবার 3 প্রকার, এক হলো প্রপার নাউন, 2 কমন নাউন, 3 হলো কালেকটিভ নাউন। যেটা আনকাউন্টেবল নাউন এটা আবার 2 প্রকার, এক হলো ম্যাটেরিয়াল নাউন, 2 হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে এই হচ্ছে মোটামুটি আমার নাউন সম্পর্কে আলোচনা। এখন এখানে কথাটুকু একটু ভালো করে যদি বুঝেন সেটা হলো দেখেন, এখন প্রপার নাউন লিখে সবাই একটু হেডিং দেন, আলোচনা শুরু করলাম এখান থেকে। শুনেন, সবাই লিখবেন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে বলা হয় প্রপার নাউন। সবাই খাতায় একটু কথা লিখেন, কি লিখবেন ভাই? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে বলা হয় প্রপার নাউন। আবার বলছি ভাই, লিখে নেন সবাই, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হবে তাকে বলা হয় প্রপার নাউন। দ্যাট মিনস, দেখাচ্ছি। আচ্ছা, আমি যদি বলি তামিম, আচ্ছা বলেন তো তামিম বলতে কয়টা মানুষের নাম? তামিম নামে পৃথিবীতে লক্ষ লক্ষ লোক থাকতে পারে, বাট তামিম দ্যাট মিনস একটা মানুষের নাম। যদি বলি ঢাকা, ঢাকা বলতে কয়টা জায়গার নাম? একটা জায়গার নাম না? যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ বলতে কয়টা দেশের নাম বোঝানো হয়? একটা দেশের নাম না ভাই? আচ্ছা, যদি বলি তাজমহল, তাজমহল বলতে ভাই কয়টা দেশের নাম বুঝায়? এক মানে একটা মহলের নাম তো বুঝায়। যদি বলি পদ্মা, এই বলেন পদ্মা বলতে কয়টা নদীর নাম বুঝে? একটা নদীর নাম। যদি বলি সান, এই সান মানে কয়টা জিনিসের নাম বুঝে? একটা সূর্য না? যদি বলি মুন, মুন মানে কয়টা জিনিসের নাম বুঝে? একটা জিনিসের নাম। ভাই রে, আমি এখানে যে তথ্যটা আপনাদের কাছে শেয়ার করছি সেটা হলো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর একটি মাত্র নাম বোঝানো হয় তাকে বলা হয় প্রপার নাউন। যদি আমি এতটুকু বুঝাতে পারি রে ভাই, সবাই এতটুকু লিখে রাখি জাস্ট। সংজ্ঞাটা লিখার পর শুধু এক্সাম্পল লিখবেন, কারণ আমাদের পরীক্ষার হলে শুধু এক্সাম্পলই আসে, পরীক্ষাতে শুধু কি আসে? এক্সাম্পলই আসে। আশা করছি আমি প্রপার নাউনটা বুঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে চলে যেতে চাই কমন নাউনে। হোয়াট ইজ কমন নাউন? সংজ্ঞাটা একটু লিখবেন সবাই, লিখেন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। একটু দেখেন, আমি ধরেন এখানে বললাম 3x প্লাস 4x প্লাস 8x প্লাস 10x। আমরা সবাই কিন্তু কম বেশি ম্যাথমেটিক্স জানি। ধরেন আমি যদি এখানে একটা x কমন নেই, এখানে কি আর x লেখা লাগবে? 3 4 8 10। আমার মনে হয় আমরা এই ব্যাপারটি বুঝি নাই এমন কেউ এখানে নাই। সেটা কি ভাই? এখানে একবার একটা এক্স নিছি মানে কি মনে মনে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, ব্যাপারটা এমন না। অর্থাৎ এই যে জায়গাটা, তার মানে কমন নাউন তাই একটা দ্বারা এই জাতের সবার সাথে আছে এটা বুঝায়। সো আমি এই কারণে কমন নাউনের সংজ্ঞাটাতে কি বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। কি বলছি ভাই? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। ঠিক আছে? সো এটাই হলো এখানকার আপাতত মেরিট। আমি একটু এক্সাম্পল গুলো দেখাই। ঠিক আছে, মানে এখন দেখেন, বললাম বয়। আচ্ছা ভাই বলেন, বয় বলতে শুধু একটা ছেলে নাকি পৃথিবীর যে কোনো ছেলে হতে পারে? বয় বলতে পৃথিবীর যে কোনো ছেলে হতে পারে না? যদি বলি গার্ল, পৃথিবীর যে কোনো মেয়ে হতে পারে না ভাই? যদি বলি সিটি, পৃথিবীর যে কোনো শহর হতে পারে না ভাই? যদি বলি টাউন, পৃথিবীর যে কোনো শহর হতে পারে না ভাই? যদি বলি কান্ট্রি, পৃথিবীর যে কোনো দেশ হতে পারে না ভাই? যদি বলি পয়েট, পৃথিবীর যে কোনো কবি হতে পারে না ভাই? যদি বলি প্যারেন্ট, আচ্ছা যে কোনো বাপ মা হতে পারে না ভাই? তারপর আমি যদি বলি ফ্লাওয়ার, পৃথিবীর যে কোনো ফুল হতে পারে না? আচ্ছা, আমি যদি বলি ব্যাংক, দুনিয়ার যে কোনো ব্যাংক হতে পারে না ভাই? আমি যদি বলি রিভার, পৃথিবীর যে কোনো নদী হতে পারে না ভাই? ব্যাপারটা বুঝেন। আমি যদি বলি ফিশ, দুনিয়ার যে কোনো মাছ হতে পারে না? আমি যদি বলি ভাই ফ্রুট, ফ্রুটগুলো যদি আমকে বুঝায়?
ভাইরে আমি এখানে যে তথ্যটা শেয়ার করতে চাইছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কি এক জাতীয় বা সমজাতীয় সবাইরে বোঝানো হয় তারা কি বলা হয় কমন নাউন। বললাম স্টুডেন্ট। আচ্ছা স্টুডেন্ট বললে শুধু মানে একজনকে বোঝায়, দুইটা যে কোনো ছেলে হতে পারে। যদি বলিস টিচার, যে কোনো শিক্ষক হতে পারে না ভাই? ভাইরে আমি এখানে যে কথাটা বুঝাইতে চাইছি সেটা হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে, মানে একজন দ্বারা ওই জাতটাকে মিন করে তাকে বলা হয় কমন নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর এক জাতীয় বা সমজাতীয় সবাইকে বোঝানো হয় তাকে বলা হয় কমন নাউন। দেখেন ভাই এতটুকু বুঝতে পারছেন কিনা? জিনিসগুলো কিন্তু আমাদেরকে ধরে ধরে বুঝতে হবে, ঠিক আছে? জিনিসগুলো কিন্তু বুঝার, এবং প্রতিটা, এখানে আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি প্রতিটা এক্সাম্পল পরীক্ষার হলে আসায়। ওকে, যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা একটু কালেকটিভ নাউন যেতে চাই। হোয়াট ইজ কালেকটিভ নাউন? দেখেন ভাই, সবাই খাতায় লেখেন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সামষ্টিকতা বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সামষ্টিকতা বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর সামষ্টিকতা বোঝানো হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন বলে। দেখেন আমি এখানে বললাম যে এ বি দুইটা ভাই বোন, এক্স হলো বাপ মা, আর জেড হলো দাদা। ধরেন এই যে পাঁচজন মানুষ, এই পাঁচজন মানুষ এক ভাই এক বোন, বাপ মা হলো ওনাদের শাশুড়ি, ঠিক আছে, মানে দাদা আর কি, দাদা বাচ্চাদের। এই পাঁচটা মানুষ যখন একসাথে যখন একটা ঘরে যখন থাকে তখন তাদের কমন নাম কি বলেন তো? তখন এই পাঁচজনের সমষ্টি কি ফ্যামিলি না ভাই? কথা বলেন। তখন এই পাঁচজনের মধ্যে তিনজন, এই দুইজন হলো আর্জেন্টিনা সাপোর্ট করে, তিনজন ব্রাজিলের সাপোর্ট করে। তার মানে দেখেন এই দুজন মিলে একটা গ্রুপ না? তার মানে এই যে গ্রুপ কথাটা, এই দুইজনের সমষ্টি কিন্তু একটা গ্রুপ, এই গ্রুপ একটা কালেকটিভ নাউন। আবার তিনজন আমরা ব্রাজিল সাপোর্ট করি, তিনজন কিন্তু একটা টিম। গ্রুপ বা টিম এক কথা, তার মানে টিম কি একটা কালেকটিভ নাউন। ধরেন আপনারা আমার ক্লাসে 100 জন এখন আছেন, 100 জন ক্লাস দেখতেছেন, এই 100 জনের সমষ্টি কিন্তু ক্লাস। ক্লাস একটা কি নাউন? কালেকটিভ নাউন। ভাইরে ধরেন আপনাদের বাড়িতে অনেকগুলো গরু আছে, যদি প্রতিদিন সকালে গরুগুলো যখন ছেড়ে যখন দেয়, তখন ওই গরুগুলো যখন সকালে যখন একসাথে যখন হাঁটে তখন তাকে বলা হয় ফ্লক। আরে ক্যাটেল, এই ক্যাটেল মানে হলো একদল গবাদি পশু, ঠিক আছে, একদল গবাদি পশু সমষ্টি। ফ্লক, FLOCK, ফ্লক মানে হলো জানেন এক ঝাঁক, ফ্লক মানে ঝাঁক, এক ঝাঁক পাখি। ধরেন একটা ঝাঁকে যখন 10টা পাখি উড়ে যাচ্ছে, এই 10টা পাখির সমষ্টি হলো ফ্লক, ঠিক আছে। ধরেন বাংলাদেশের জননিরাপত্তা বিভাগে যারা যে বাহিনী কাজ করে তাদেরকে বলা হয় পুলিশ। তো এই জননিরাপত্তা, বাংলাদেশের জননিরাপত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যে বাহিনী কাজ করে তাদের সবার সমষ্টি কি? পুলিশ। যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে তাদের সমষ্টি কি জানেন? আর্মি। যারা আকাশ রক্ষায় কাজ করে তাদের সমষ্টি হলো এয়ারফোর্স। যারা নদী রক্ষাতে কাজ করে তাদের নাম কি জানেন? নেভি। যারা বিচার বিভাগে যারা জাজ, তাদের সবার সমষ্টি কি জানেন? জুরি। ধরেন আপনাদের সবার মধ্যে স্টুডেন্টের মধ্যে একটা কমিটি করে দিলাম, এই কমিটি একটা কি নাউন? কালেকটিভ নাউন। কমিউনিটি, 1 লাখ 2 লাখ 5 লাখ বংশ আছে না, বংশ, ক্ল্যান, এগুলো কালেকটিভ নাউন, ঠিক আছে। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু সামষ্টিকতা বোঝানো হয় তারা কি বলা হয়? কালেকটিভ নাউন। এতটুকু লিখে নেন, এতটুকু জাস্ট লিখে নেন। হয়েছে? ওকে, এইবার আমরা যেখানে আসতে চাই সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। লিখেন প্রত্যেকে লিখবেন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর কোনো বস্তুর নাম বোঝানো তাকে বলে কালেকটিভ নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে কালেকটিভ নাউন বলে। তার মানে কালেকটিভ নাউন অলওয়েজ কি? ডিপেন্ডস অন এনি কাইন্ডস অফ থিং। কাকে ডিপেন্ড করে? থিং কি বা বস্তুকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কালেকটিভ নাউনের দু একটা সঙ্গে একটু দেখাইছি, মানে এক্সাম্পল একটু দেখাইছি। এটা কি? ধরেন আমি বললাম সয়েল, বুঝতো না ভাই? অয়েল বুঝতো না ভাই? স্যান্ড, বালি বুঝতো না ভাই? কথা বলেন। হোয়েট, গম বুঝতো না ভাই? তারপরে আপনি বলতে পারেন ওয়াটার, বুঝতো না ভাই? মিল্ক বুঝতো না ভাই? সিলভার বুঝতো না ভাই?
আয়রন, বুঝতো না ভাই? গোল্ড, বুঝতো না ভাই? এয়ার, বুঝতো না ভাই? উড, বুঝতো না ভাই? মানে আমি এখানে আসলে যে কথাটা বুঝাইতে চাইছিলাম সেটা হলো যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তু নাম বোঝায়, বললাম সুগার, চিনি, বললাম রাইস, লট অফ থিংস কিন্তু আছে। যে ওয়ার্ড দ্বারা কোনো বস্তুর নাম বোঝানো হয়, কার নাম বোঝানো হয়? বস্তুর নাম। যে ওয়ার্ড দ্বারা বেসিক্যালি কোনো বস্তুর নাম বোঝানো হয় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। দেখেন ভাই, এতটুকু বুঝতে পারছেন কিনা? এখানে প্রতিটি তথ্য, এখানে যতগুলো তথ্য আছে, এখানকার প্রতিটি তথ্য হলো বস্তুর নাম। তো এই বস্তুর নাম দ্বারা ম্যাটেরিয়াল নাউন কিন্তু মিন করা হয়। ঠিক আছে, আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসতে চাই। এখানে কি বলছে ভাই একটু দেখেন। এখানে বললাম কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না বা অদৃশ্যমান, এবং সকল প্রকার ভাব পাচ্ছেন যে কি বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। একটু দেখাই কিভাবে সেটা। বললাম এডুকেশন, এটা কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বললাম অনেস্টি, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বললাম চাইল্ডহুড, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বললাম মাদারহুড, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বললাম ইনফরমেশন, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বললাম টাইম, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? হুম? তারপর বললাম ভাই ডিস্টেন্স, দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? ভাই আমার এখানকার মেসেজ হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর গুণের নাম বোঝানো হয় যা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তারা কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাম্বার। লাস্ট ওয়ান ইজ হলো ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ, এটা কি দেখা যায়, ছোঁয়া যাবে, স্পর্শ করা যায়? যায় না কিন্তু ভাই, যায় না কিন্তু ভাই। ঠিক আছে, তার মানে আমি এখানে যতগুলো তথ্য দিয়েছি প্রতিটা তথ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এবার লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়। কিভাবে চিনবেন অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়?
এবার একটু লিখে নেন, মানে কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন বলে। কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে তখন তাকে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন বলে। এতটুকু জাস্ট একটু লিখে নেন। যদি আমাদের এতটুকু লেখা শেষ হয়, এবার আমি নাউন থেকে কিছু প্রশ্ন একটু দেখাই আপনাকে, ঠিক আছে? আপনারা এত কষ্ট করে আসছেন, নাউন নিয়ে কিছু প্রশ্ন না দেখাই তাহলে তো এটা কেমন হয় না? বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, মানে বলছে রিভার কোন ধরনের নাউন। আমরা জানি নদী বলতে কিন্তু পৃথিবীর যে কোনো নদী হতে পারে, সেটা পদ্মা হতে পারে, মেঘনা হতে পারে, সিন নদী হতে পারে, আবার কি হতে পারে, আমাজন নদী হতে পারে, পৃথিবীর যে কোনো নদী হতে পারে, সেটা একটা কমন নাউন, ঠিক আছে? ওকে। বলছে গার্ল, ভাই বালিকা বলতে দুনিয়ার যে কোনো মেয়ে হতে পারে। বালিকা বলতে কি শুধু আপনার বোন, আমার বোন, আমি? দুনিয়ার যে কোনো মেয়ে হতে পারে, ঠিক আছে? তো এটা কি নাউন? কমন নাউন। বলছে ফ্রিডম। এখানে একটু ডোম কথা একটু লেখেন, এখানে ডোম লিখছি, একটু ডোম কথা একটু এখানে লিখবেন, হ্যাঁ? এখানে ডোম কথাটা লিখবেন, ডোম, হ্যাঁ? ওকে। দেখেন এই যে ফ্রিডম অর্থ মুক্তি বা স্বাধীনতা বা স্বাধীন, ঠিক দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, আবার সেই ডোম আছে। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ফ্রিডম কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? যায় না। তো এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। বলা হয়েছে ভাই নিচের কোনটা এখানে কি নাউন? এখানে নিচের কোনটি কমন নাউন? দেখেন ভাই কি হতে পারে, দেখেন টিএইচ, এই টিএইচ আছে মানে কি? ট্রুথ, সত্য, দেখা যায় না, ছোঁয়া যায়, স্পর্শ করা, অ্যাবস্ট্রাক্ট নাউন। ভিক্টোরি, দেখা যায় না, ছোঁয়া যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন। লেন্থ, দেখা যায় না, ছোঁয়া যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু ব্যাংক বলতে পৃথিবীর যে কোনো ব্যাংক হতে পারে, বাংলাদেশ ব্যাংক হতে পারে, সোনালী ব্যাংক হতে পারে, শান্সি ব্যাংক হতে পারে, সুইস ব্যাংক হতে পারে, ঠিক আছে? পৃথিবীর যে কোনো ব্যাংক হতে পারে। কোনটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? যেটা দেখা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন না? তাহলে আসেন, দেখেন আনোয়ার মানে একটা লোকের নাম, প্রপার নাউন। ফ্লিট মানে জনতরী, কালেকটিভ নাউন। ফ্রেন্ড মানে বন্ধু, কমন নাউন। বাট ম্যানহুড, মাতৃত্ব। আর মনুষ্যত্ব দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। মনুষ্যত্ব কি দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়? বলা হয়েছে নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন? এই যে বাক্যটা আছে এখানে বলা হচ্ছে নিচে কোনটা ম্যাটেরিয়াল নাউন? দেখেন এই টিম কালেকটিভ, মাউথ কমন নাউন, আবার কি নাইফ কি ছুরি, এটাও কি কমন নাউন, ঠিক আছে? বাট উড, বাঁশ বা কাঠ, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। নিচের কোনটা কালেকটিভ নাউন বলছে এখানে, দেখেন কালেকটিভ। কালেকটিভ নাউন মানে কোনটা? ট্রুথ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্যাংক হলো কমন নাউন, এই হারানো মানে পদাশ্রয়, এটা কি নাউন? এটা হলো কমন নাউন। বাট কমিটি, 2 জন 5 জন 4 জন 10 জন, এটা কালেকটিভ নাউন। মাসাকার, এই যে মাসাকার নামক শব্দটা আছে, এই শব্দটা একই সাথে ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়, নাউন হিসাবেও ব্যবহার করা হয়, ঠিক আছে? গণহত্যা যেটা আর কি, হ্যাঁ? তারপর আমরা একটু এখানে আসি, আমি প্রোনাউনে হিসাব করছি। তো যদি আমি এতটুকু বুঝাতে পারি, আশা করি আপনারা নাউন এখন পারবেন। আমরা তাহলে একটু প্রোনাউন পড়াতে চাই, হ্যাঁ।
দেখেন কথা শুনুন ভাই, এই প্রো শব্দ অর্থ পরিবর্তে, আর নাউন শব্দ অর্থ বিশেষ্য। তাহলে ভাই যে সকল ওয়ার্ড প্রো শব্দ অর্থ পরিবর্তে, নাউন শব্দ অর্থ বিশেষ্য, যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে তারে কি বলে? প্রোনাউন। যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে তারে কি বলে? প্রোনাউন। বলেই তো কথা, তো কোনো সমস্যা নাই। প্রো শব্দ অর্থ পরিবর্তে, নাউন শব্দ অর্থ বিশেষ্য, যেই সকল ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে তাকে বলে প্রোনাউন। এখন এই যে প্রোনাউনটা আছে রে ভাই, এই প্রোনাউনটা প্রধানত 8 প্রকার। প্রধানত কত প্রকার? 8 প্রকার। 1, পার্সোনাল প্রোনাউন। এক নাম্বার কি বলছে? পার্সোনাল প্রোনাউন। তাহলে হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন? সবাই একটু লিখে নেন। যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউন যেমন আই, হি, শি, উই, ইউ, ইট, দে, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। তার মানে হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন? যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তারা কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন। দেখেন এই ইট এবং দে, এটা এই দুইটা বস্তুর পরিবর্তে বসে, আর ইট ছাড়া বাকি সবগুলো কি ব্যক্তির পরিবর্তে বসে? হ্যাঁ। তার মানে পার্সোনাল প্রোনাউন সাধারণত ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়। আসেন তাহলে লিখেন 2, রিফ্লেক্সিভ প্রোনাউন। লিখবেন ভাই, পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ এবং সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। কি লিখবেন? পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ এবং সেলফস, পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ এবং সেলফস যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ এবং সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এই যে আই, মাই সেলফ, হিমসেলফ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে কিন্তু। হারসেলফ, ইটসেলফ। তাহলে ভাই এখানে কি বললাম? যে পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ এবং সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয়, পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে বলা হয়, পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে যে প্রোনাউন গঠিত হয় তাকে কি বলা হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে। আসেন তাহলে আমরা পরবর্তীটা একটু দেখাই। আমরা 3 এবং 4 একসাথে আলোচনা করতেছি। 3 এবং 4। তিন হলো রিলেটিভ প্রোনাউন, যেটা 4 হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। যারা লিখবেন তারা একটু লিখেন। রিলেটিভ প্রোনাউন কি সম্পর্ক তৈরি করে লিখবেন। যে সকল প্রোনাউন একাধিক বাক্যের মানে বাক্যের মাঝে বসে একাধিক বাক্যের মাঝে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন একাধিক বাক্যের মাঝে বসে, বা যে সকল প্রোনাউন কোন একটা বাক্যের মাঝে বসে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন কোন একটা বাক্যের মাঝে বসে ওই বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? যে সকল প্রোনাউন কোন বাক্যের মাঝে বসে ওই বাক্যের সাথে সম্পর্ক তৈরি করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। ওকে, এইবার লেখেন তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন। জায়গা রাখবেন, আমি এটা বুঝাবো। লিখবেন যে সকল প্রোনাউন
কাউকে কোনো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন কাউকে কোনো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কাউকে কোনো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। সেটা কি ভাইরে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে না, এই ডাব্লিউএইচ নামক যে ওয়ার্ড আছে এটা যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন বললাম হু আর ইউ, আপনি কি? বললাম হাউ আর ইউ। এখানে তাহলে কি হচ্ছে ভাই, বলছি এই যে ডাব্লিউএইচ যে ওয়ার্ড আছে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে, দেখেন এখানে দুটি বাক্যের শুরুতে বসছে না, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে তখন তার কি বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানকার এই দুটি প্রোনাউন কি ইন্টারোগেটিভ। কিন্তু ভাই এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কোনো বাক্যের মাঝে বসে, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের মাঝে বসে তারা বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের কোথায় বসে, মাঝে বসে, তখন তার কি বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি বলছি ভাই, কিছুই বলি নাই। এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের শুরুতে বসে ইন্টারোগেটিভ, মাঝে বসলে রিলেটিভ। একটা এক্সাম্পল দিয়ে দিলাম, আই হ্যাভ আ স্টুডেন্ট হু লুকস বিউটিফুল। এখানে এই যে হু, এই ডাব্লিউএইচ কথাটা এখানে দুটি বাক্যের মাঝখানে বসছে না, এই মাঝখানে বসার কারণে রিলেটিভ প্রোনাউন হয়ে গেছে। আমি লিখলাম যে she has a book which was lost, যেটা হারা গেছে। এই যে হুইজ বাক্যের মাঝখানে বসছে না ভাই, আর এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কোনো বাক্যের মাঝে বসে তাকে কি বলা হয় রিলেটিভ প্রোনাউন, যদি কোনো বাক্যের শুরুতে বসে তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ রে, লাস্ট বারের মতো বুঝাচ্ছি ভাই, এই ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কখনো কোনো বাক্যের শুরুতে বসে, ধরে নিবেন এটি ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং যদি কোনো বাক্যের মাঝে বসে ধরে নিব সেটা রিলেটিভ প্রোনাউন। আশা করছি আমি আপনাদেরকে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের যে পার্থক্যের জায়গাটা, সেই জায়গাটা আমি এন্ডোর্স করতে পেরেছি। ঠিক আছে, ওকে। তারপর আমরা যে কাজটি করবো সেটা হলো 5 চলে যেতে চাই। 5 বলছি কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেটা কি ভাই, দেখেন লিখেন, যে সকল প্রোনাউন কোনো নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোনো নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোনো নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে কি বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। সেটা কি, 4টা। যে সকল প্রোনাউন কোনো নাউনের আগে বসে, যে সকল প্রোনাউন কোনো নাউনের আগে বসে তাকে নির্দেশ করে তাকে কি বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 6 দেখা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, সরি রেসিপ্রোকাল প্রোনাউন। সেটা কি, হোয়াট ইজ রেসিপ্রোকাল প্রোনাউন? আমরা সেটা লিখবো, যে সকল প্রোনাউন 2 বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, যে সকল প্রোনাউন 2 বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন 2 বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, যে সকল প্রোনাউন 2 বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে কি বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। সেটা কি, দুইটা, each other one another। যে সকল প্রোনাউন 2 বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়, যে সকল প্রোনাউন 2 বা তার অধিক
ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে কি বলা হয়? রেসিপ্রোকাল প্রনাউন বলে। ঠিক আছে, সেক্ষেত্রে শুনেন যে ইচ আদার এটা শুধুমাত্র দুইজন বোঝাতে ব্যবহার করা হয়, দুই লিখে রাখেন। আর ওয়ান আনাদার এটা দুই অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার কথাটা যদি আমি আবার বলি ভাই, ইচ আদার কথাটা ব্যবহার করা হয় দুজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, আর ওয়ান আনাদার কথাটা ব্যবহার করা হয় দুই অধিক ব্যক্তি বা বস্তু বোঝানোর ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন সেটা কি? হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন? যে সকল প্রনাউন লিখেন, যে সকল প্রনাউন দুই বা তার অধিক ব্যক্তির মধ্যে, যে সকল প্রনাউন দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যে সকল প্রনাউন দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যে সকল প্রনাউন দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যে সকল প্রনাউন দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে কি বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এটা কি একটু দেখেন, এটা হলো ইচ, এভরি, আইদার, নেইদার। ইচ, এভরি, আইদার, নেইদার। ইচ, এভরি, আইদার, নেইদার। দেখেন, যে সকল প্রোনাউন দুই বা তার অধিক মানে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সবাইকে আলাদা আলাদা করে বোঝায়। দেখেন, ইচ অফ দ্য বয় সবাই একজন একজন করে না, এভরি বয় একজন না, আইদার আপনি না হয় আমি, নেইদার আপনি না হয় সে, এরকম আর কি, আপনিও না সেও না, এরকম প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে আলাদা আলাদা করে সেখানে বুঝাবে। ঠিক আছে, লাস্ট ওয়ান হলো ইনডিফিনিট প্রোনাউন। আসলে তাহলে ইনডিফিনিট প্রোনাউনটা দেখাই। লিখেন, যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে কি বলা হয়? ইনডিফিনিট প্রোনাউন বলে। যে সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। সেটা কি দেখেন, অনির্দিষ্ট বলবো ওয়ান, আচ্ছা ওয়ান মানে কি আপনি বা আমি কেউ, বলবে বডি মানে বডি রিলেটেড, নো বডি, এনিবডি, সামবডি রিলেটেড সবকিছু, সাম বাচক সবকিছু, সাম ওয়ান, সামথিং, সামবডি, সাম ম্যান, হ্যাঁ সাম উইমেন, এরকম থিং বাচক সকল ওয়ার্ড, এনিথিং, নাথিং, সামথিং, সব রকমের থিং, সাম বাচক সব ওয়ার্ড, বডি সব ওয়ার্ড, ওয়ান বাচক সব ওয়ার্ড, হ্যাঁ। অল, আচ্ছা অল বলে কি আমরা সবাই? নো, মানে আমার প্রশ্ন যে ওয়ার্ড দ্বারা, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান, মানে আমার প্রশ্ন যে ওয়ার্ড দ্বারা বা যেই সকল প্রোনাউন কোন ব্যক্তি বা বস্তুকে, কোন বাক্যের ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তারা কি বলা হয়? ইনডিফিনিট প্রোনাউন বলে। কোন প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন বলে। এই হলো ইনডিফিনিট প্রোনাউনের উদাহরণগুলো। ঠিক আছে, এবার আমি একটু প্রশ্নে আসতে চাই। দেখেন এখানে কি বলছে, আমরা জানি একটা বাক্যের স্ট্রাকচার মানে প্রথম হলো সাবজেক্ট, তারপর হলো ভার্ব, তারপর হলো অবজেক্ট। এটা একটা বাক্যের চেহারা না? এক্ষেত্রে কোন একটা বাক্যের এই সাবজেক্ট হিসেবে নাউনও হতে পারে, প্রোনাউন হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। আমরা জানি নাউন মানে নাম, স্পোক যদি ভার্ব হয় অল, এটা তো নাউন, নাউন মানে কিন্তু নাম, তার মানে এটা একটা প্রোনাউন। সো দ্যাটস এটা একটা প্রোনাউন। ঠিক আছে, যদি আমি এতটুকু বুঝাতে পারি, বলা হয়েছে ওয়ান হার্ডলি নোজ হোয়াট টু ডু, একজন আসলে জানা না কি করতে হয়। দেখেন এখানে ওয়ান বলছে কোন পার্সন স্পিচ। আচ্ছা ওয়ান মানে কি আপনি আমি কেউ, এটা কিন্তু অনির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বা যে সকল প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তার কি বলা হয়? ইনডিফিনিট প্রোনাউন। সো এটা ইনডিফিনিট প্রোনাউন না, এটা না, এটা না, ইনডিফিনিট প্রোনাউন হলো বি। এবার এখানে কি বলছে, এ ওয়ার্ড একটা শব্দ দ্যাট টেকস দ্য প্লেস অফ এ নাউন, যেটা নাউনের পরিবর্তে বসে, একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে তার কি বলে? প্রোনাউন, যেটা আমরা পড়াচ্ছি একটু আগেই। ওকে, এবার আমরা যে কাজটা করবো সবাই আমরা অ্যাডজেক্টিভে চলে যেতে চাই। কোথায় চলে যেতে চাই? অ্যাডজেক্টিভে। আমরা প্র্যাকটিস শীট থেকে করে নিব।
এখন এই যে অ্যাডজেক্টিভ নাউন যে জায়গাটা আছে, এখান থেকে প্রশ্ন হয় দুইভাবে, এক হলো পজিশন, এক হলো পজিশন অনুসারে, দ্বিতীয়টি হলো সাফিক্স অনুসারে। কি অনুসারে? সাফিক্স অনুসারে। জাস্ট এতটুকু দেখেন। দেখেন এখন অ্যাডজেক্টিভ কি? যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বোঝানো হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বোঝানো হয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন দুই ভাবে, এক হলো পজিশন, দ্বিতীয় হলো সাফিক্স। প্রথম যে নিয়মটা পজিশনের, সেটা হলো ভাই নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। দেখেন আমরা জানি এই যে বয় একটা নাউন নাকি, এই নাউনের আগের যে ঘরটা, আমাদের কাজ হলো কোন একটা জায়গা থেকে জাস্ট একটা নাউন চুজ করা। বুঝছেন? এইভাবে করবেন, করার পর তার আগে যে ঘরটা থাকবে এই ঘরটা দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট না। নাউনের আগের ঘরটা আজীবন, সেটা অ্যাডজেক্টিভ হবে। এটা দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট না। নাউনের আগের ঘরটা আজীবন কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দেখেন এখানে বয়টা নাউন না, বয়টা নাউন হওয়ার কারণে তার আগে যে শব্দ এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আবার এখানে হেল্প একটা নাউন, এই হেল্প যদি নাউন, নাউনের আগের ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমরা জানি মাই কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভের পর সবসময় কি হয়? নাউন হয়। এই পজিটিভ অ্যাডজেক্টিভ পর নাউন, আবার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। সো মাই এখানে একটা অ্যাডজেক্টিভ। দেখেন এখানে কলেজও অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, বাট পাশাপাশি বসার কারণে শুধু সর্বশেষ ওয়ার্ডটা হলো নাউন, তার আগেরটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কারণটা কি ভাই? আমি বলছি নাউনের আগে ঘরটা যার, এই নাউনের আগের যে ঘরটা, এই ঘরটা দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট না। ইট অলওয়েজ হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। ইট অলওয়েজ হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বুঝাতে পারি, সবাই লিখুন ভাই, লিঙ্কিং ভার্বের পর সর্বদা অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পর সর্বদা কি বসে? অ্যাডজেক্টিভ বসে। 2 নম্বর যে নিয়ম আমরা শিখবো। এখন আমরা লিঙ্কিং ভার্বগুলো লিখে দিচ্ছি আপনাকে, দেখেন। তাহলে আমরা লিঙ্কিং ভার্বগুলো একটু লিখে নিব। লিঙ্কিং ভার্বগুলো একটু লিখে নিব আমরা।
লিখেছেন? আমাদের এই সবগুলো লিঙ্কিং ভার্ব মুখস্থ করতে হবে, ঠিক আছে ভাই? এখানে একটা নোট লিখে দিব। আগে দেখেন লিঙ্কিং ভার্ব গুলো কি। কেতে হলো কিপ, সরি, কেতে হলো কিপ, টিতে টেস্ট, এস হলো সাউন্ড, সুইট, স্মেল, সিম, আর হলো রিমেন, রিজেম্বল, এল হলো লুক, লিসেন, এফ এ ফিল, এতে অ্যাপিয়ার, বিতে হলো বিকাম, বি ভার্ব সবগুলা, ঠিক আছে? এই হলো লিঙ্কিং ভার্ব। আর এই লিঙ্কিং ভার্বের পর সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ বসে। আমরা এক্সাম্পল একটু পর দেখাবো। যে কাজটা করবেন সেটা হলো আগে একটা নোট লেখেন। লিঙ্কিং ভার্ব, আমি এখানে নোট লিখেছি। নোটটা কি ভাই? লিঙ্কিং ভার্ব ছাড়া এই পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বকে বলা হয় নর্মাল ভার্ব। এটা একটা সাধারণ অর্থে আর কি। লিঙ্কিং এই 15-16টা লিঙ্কিং ভার্ব সবাইকে মুখস্থ রাখা লাগবে। আর এই লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত শব্দ আছে, এই লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত শব্দ আছে সকল শব্দের কি বলা হয়? হ্যাঁ, লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত শব্দ আছে, লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত শব্দ আছে, লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত শব্দ আছে সকল শব্দকে আমরা কি বলি? নর্মাল ভার্ব। এবার আমি একটু এক্সাম্পল গুলো দেখাই, তখন আপনার আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেটা কি দেখেন, আমি লিখলাম যে হি ইজ এ স্টুডেন্ট। কি লিখেছি? ইজ এ স্টুডেন্ট। আই ফেল্ট টায়ার্ড। ইট লুকস বিউটিফুল। ভাই কথা একটু বুঝান ভাই। দেখেন আমরা জানি ইজ একটা লিঙ্কিং ভার্ব না? ই যদি একটা লিঙ্কিং ভার্ব হয়, ই যেন এ, তার পরবর্তী ঘরটা কি অ্যাডজেক্টিভ না? এই কারণে এই বাক্যে এ একটা অ্যাডজেক্টিভ। ইজ যদি একটা লিঙ্কিং ভার্ব হয়, এই কারণে তার পরেরটা অ্যাডজেক্টিভ। আবার আমরা 1 নং নিয়মে কি পড়ছি? স্টুডেন্ট একটা নাউন, নাউনের পুরো সবসময় কি অ্যাডজেক্টিভ। এই কারণে এই বাক্যে এ একটা অ্যাডজেক্টিভ। এটা দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট না। আমি কিন্তু পজিশন অফ অ্যাডজেক্টিভ পড়াচ্ছি, দেখতে কেমন সেটা না, বাক্যে তার অবস্থানটা গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি ভাই, ইজ একটা লিঙ্কিং ভার্ব, এই কারণে এই একটা অ্যাডজেক্টিভ। দেখেন ফিল একটা লিঙ্কিং ভার্ব না? ফিলের পাশে ফেল্ট, এই জন্য তার একটা অ্যাডজেক্টিভ। লুক একটা লিঙ্কিং ভার্ব, এই জন্য তার পরবর্তী একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? যদি আমরা এতটুকু বুঝাতে পারি, আমরা প্র্যাকটিসে যাবো, তার আগে একটু 3 নাম্বার নিয়মটা একটু দেখাই দিচ্ছি। 3 লেখেন, নাউন প্লাস এলয় সমান সমান অ্যাডজেক্টিভ। নাউন প্লাস এলয় সমান সমান কি? অ্যাডজেক্টিভ। লিখলাম যে মাদার, নাউন যোগ এলয়, মাদারলি। লিখলাম হোম, নাউন যোগ এলয়, হোমলি। ভাইরে এখানকার মেইন মেরিটটা হলো নাউন প্লাস এলয় সমান সমান অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলয় সমান সমান অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলয় সমান সমান অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এই হলো আপাতত অ্যাডজেক্টিভের কাজটা। এবার আমরা অ্যাডজেক্টিভের আরো একটা পার্ট একটু দেখাবো, সেটা হলো সাফিক্স।
তাহলে অর্থাৎ এখানে লিখবেন কোন একটা ওয়ার্ডের শেষে যদি যদি নিচের তথ্যগুলো থাকে তখন তাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ। সেই তথ্যগুলো একটু দেখেন। বলছি কোন ওয়ার্ডের শেষে যদি টিআইভিই, এসআইভিই, এল, ফুল, লেস, লেন্থ, ওইউএস, ই এসই, এএনটি, ইএনটি, ইডি, সাম, লাইক, এএন, এআরওয়াই, সাম, আইএএন, আইএসএস, এলাইক, লাইক, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে তখন তারা কি বলা হয় অ্যাডজেক্টিভ বলা হয়। কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে তখন তাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ। যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে কিছু প্র্যাকটিস দেখায়। আমি একটু এখানে দেখাই, এই যে জায়গাটা এখানে একটু দেখাই, সেটা হলো হি ইজ বেটার ওয়ার্কার দেন আই, হি ইজ বেটার ওয়ার্কার দেন আই। দেখুন এখানে একটু কথা যদি বলি, সেটা হলো এখানে বলছে বেটার, এখানে কোন পার্টিসিপল স্পিচ। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি ইজ একটা লিঙ্কিং ভার্ব না ভাই, ইজ যেহেতু একটা লিঙ্কিং ভার্ব তাহলে তার পরবর্তী ঘটনা অ্যাডজেক্টিভ না, সো এই কারণে বেটার এখানে একটা অ্যাডজেক্টিভ। আবার আমরা এক নং নিয়মে কি পড়ছি ওয়ার্কার, নাউন, এই নাউনের পূর্বে কি অ্যাডজেক্টিভ না, তাহলে এই বেটার নামক যে তথ্যটা এটা একটা কি অ্যাডজেক্টিভ। ভাইরে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, দুই ভাবে আপনি কাউন্ট করতে পারেন। আমরা কি পড়ছি ভাই, এই মাদার নাউন না, আর নাউন প্লাস এলয় সমান সমান কি অ্যাডজেক্টিভ না ভাই, তার মানে নাউন প্লাস এলয় সমান সমান কি অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এলয় সমান সমান কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখেন এই যে কোন ওয়ার্ডের শেষে যদি এল থাকে তখন তা কি অ্যাডজেক্টিভ হয় না, ভাইটাল। ঠিক আছে, হ্যাঁ। তো আমাদের আসলে টাইম শেষের দিকে আমরা একটু তাহলে অ্যাডভার্বটা একটু দেখাই। ঠিক আছে, তাহলে একটু চলেন আমরা একটু অ্যাডভার্ব পড়ি। এখান থেকেও দুই ভাবে প্রশ্ন আসে। আমি একটু লিখে নিব দ্রুত। ঠিক আছে, দাঁড়ান আমরা বুঝাই দিচ্ছি। দেখেন ভাই এখানে কি বলছি, আমরা আপনাদের প্রত্যেককে পড়িয়েছিলাম হোয়াট ইজ নর্মাল ভার্ব। আমি বলছি লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে ওই ভার্বগুলোকে আমরা সাধারণ অর্থে কি বলি, অ্যাডভার্ব মানে নর্মাল ভার্ব বলি না। লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে ওই ভার্বগুলোকে আমরা সাধারণ অর্থে বলি নর্মাল ভার্ব। আর এখানে এক নম্বর নিয়মটি হলো ভাই, এই নর্মাল ভার্বের পর সবসময় কি হয় অ্যাডভার্ব হয়, নর্মাল ভার্বের পর সবসময় কি হয় অ্যাডভার্ব হয়। দেখেন এখানে কি বলছি ওয়ার্কস হার্ড, দেখেন এই যে ওয়ার্ক, এই যে ভার্বটা আপনারা দেখেন এই ওয়ার্ক কিন্তু লিঙ্কিং ভার্ব না,
লিঙ্কিং ভার্ব না মানে এটার নাম কি? নর্মাল ভার্ব। আর এই নর্মাল ভার্বের পর ঘরটা অ্যাডভার্ব হচ্ছে, এখানে ফার্স্ট একটা অ্যাডভার্ব। এই যে স্পিক, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং ভার্ব না মানে এটার নাম কি? নর্মাল ভার্ব। এটা যদি নর্মাল ভার্ব হয় ভাই, তাহলে নর্মাল ভার্বের পর ঘরটা অ্যাডভার্ব হচ্ছে, এটা একটা অ্যাডভার্ব। এই যে ওয়েন্ট, এটা কিন্তু লিঙ্কিং ভার্ব না। লিঙ্কিং ভার্ব না মানে নর্মাল ভার্ব, আর নর্মাল ভার্বের পর ঘরটা অ্যাডভার্বের। ভাইরে, আমি আপনাদেরকে একটু আগে মানে অ্যাডজেক্টিভের ওখানেই পড়িয়ে আসছিলাম যে এই পৃথিবীতে এই 15-16টা লিঙ্কিং ভার্ব ছাড়া দুনিয়াতে যত ভার্ব আছে সকল ভার্বকে বলা হয় নর্মাল ভার্ব। লিঙ্কিং ভার্ব ছাড়া পৃথিবীর সকল ভার্বকে বলা হয় নর্মাল ভার্ব। আর এই নর্মাল ভার্বের প্রতি অ্যাডভার্ব হয়। এখানে 3টা ভার্বই নর্মাল ভার্ব হওয়ার কারণে এই তথ্যগুলো কি হোমটা অ্যাডভার্ব হয়ে গেছে, স্লোলি অ্যাডভার্ব হয়ে গেছে, ফার্স্ট অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখেন আমাদের একটা সাধারণ রোগ আছে। রোগটা কি জানেন? যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকে, আমরা কি ধরি জানেন? কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকলে আমরা ডিরেক্টলি অ্যাডভার্ব বলে ফেলি। এইভাবে অ্যাডভার্ব বলা যাবে না। যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকে, দেখবো এটা কি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় কিনা। যদি তথ্যটা অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় হিসাবে থাকে, তখন তারে বলবো কি? অ্যাডভার্ব। কিন্তু ভাই যদি ওই তথ্যটা নাউন প্লাস অ্যালয় থাকে, তখন তারে কি বলবেন? অ্যাডজেক্টিভ। ব্যাপারটা একটু বুঝা নেন ভাই, ব্যাপারটা বুঝার। কি বলছি ভাই? যদি কোনো ওয়ার্ডের শেষে অ্যালয় থাকে, আপনি ডিরেক্টলি তাকে অ্যাডভার্ব বলবেন না। প্রথমে দেখবো এটা কি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় এই ফর্মটা আছে কিনা। যদি অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় এই ফর্মেটে থাকে, তখন তারা কি বলবেন? অ্যাডভার্ব। কিন্তু ভাই যদি তথ্যটা এই অ্যালয়টা যদি নাউন প্লাস অ্যালয় ফর্মেটে থাকে, তখন তারা কি বলবেন? অ্যাডজেক্টিভ। কারণ সেটা আমরা অ্যাডজেক্টিভের ওখানে পড়ে আসছি। দেখেন এখানে এই বিউটিফুল নাউন আর অ্যাডজেক্টিভ অ্যালয়, বিউটিফুলি অ্যাডভার্ব, স্লো অবস্থা অ্যাডজেক্টিভ অ্যালয়, স্লোলি অ্যাডভার্ব, স্মার্ট অ্যাডজেক্টিভ অ্যালয়, স্মার্টলি অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় সমান অ্যাডভার্ব। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা তাহলে সাফিক্স গুলো একটু দেখাই দিতে চাই। দেখেন এখানে বলছি কি, কোন একটা ওয়ার্ডের শেষে যদি কোন একটা ওয়ার্ডের শেষে যদি কোন একটা ওয়ার্ড শেষে যদি এলওয়াই, ওয়ার্ডস, ওয়াইজ, ওয়ার্ড, ওয়ে, ওয়েস থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে, তখন তাকে কি বলা হয়? কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এই তথ্যগুলো থাকে, তখন তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা অ্যাডভার্ব থেকে কিছু প্রশ্ন পড়াই। দেখেন এই যে কোশ্চেনটা দেখেন, দ্য ডগ ওয়াজ রানিং বিহাইন্ড, মানে কুকুরটি পিছনে যাচ্ছে। আমার প্রশ্ন হলো যে রান, এই রান কি একটা নর্মাল ভার্ব না ভাই? এটা যদি একটা নর্মাল ভার্ব হয়, নর্মাল ভার্বের কি হয়? অ্যাডভার্ব। সেটা একটা অ্যাডভার্ব। রান কিন্তু লিঙ্কিং ভার্ব না, আর লিঙ্কিং ভার্ব না মানে নর্মাল ভার্ব, আর নর্মাল ভার্বের কি অ্যাডভার্ব হয়। ঠিক আছে, তাহলে এটা দেখেন, দ্য হর্স ক্যান রান ফাস্ট, আবারও রান, রান আছে, দেখছেন রান। তো রান আছে মানে এটা নর্মাল ভার্ব, আর নর্মাল ভার্বের পর ঘরটা অ্যাডভার্ব এসো, ফার্স্ট একটা অ্যাডভার্ব। দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, কিন্তু টেলিকাস্ট এটা কি লিঙ্কিং ভার্বের বক্সে ছিল? ভাইরে এই তথ্যটা যেহেতু লিঙ্কিং ভার্বের বক্সে ছিল না, তার মানে এটা নর্মাল ভার্ব, আর নর্মাল ভার্বের পর কি অ্যাডভার্ব আছে, লাইভ একটা অ্যাডভার্ব। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান কি ডাউন? ওয়েন্ট ডাউন। দেখেন এই যে ওয়েন্ট ডাউন যে কথাটা আছে, এটা কিন্তু একটা নর্মাল ভার্ব। আমরা জানি নর্মাল ভার্বের ঘরটা কি হয়? নর্মাল ভার্বের ঘরটা কিন্তু অ্যাডভার্ব হয়। ঠিক আছে, সো ডাউন এখানে একটা অ্যাডভার্ব, সো ডাউন এখানে একটা অ্যাডভার্ব। এন্ড লাস্ট ওয়ান হলো দ্য মাদার সেট ভিজিলেন্টলি বিসাইড দ্য সিক বেবি। এখানে যে সেট কথাটা আছে, সেট একটা নর্মাল ভার্ব না? এটা যদি একটা নর্মাল ভার্ব হয় রে ভাই, এটা যদি একটা নর্মাল ভার্ব হয়, নর্মাল ভার্বের ঘরটা অ্যাডভার্বের না? সো ভিজিলেন্টলি একটা অ্যাডভার্ব। ভাই রে,
যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে সবাই লিখবেন যে ফুল ক্লাস ফুল ডান। ঠিক আছে, আমাদের আসলে আজকে আলোচনা এতটুকুই ছিল। যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল এবং সহপাঠীদের অবশ্যই আমাদের কোর্সগুলো সম্পর্কে ভিডিও করবেন এবং বাসায় আমাদের লেকচার থেকে প্র্যাকটিস করবেন, বা আপনার বাসায় যত বই আছে সেখান থেকে প্র্যাকটিস করবেন। এবং পাশাপাশি আমাদের কোর্স পাশাপাশি আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকতে পারেন। ঠিক আছে, আজকে এতটুকু। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি।